তোর গালগুলো রাগে আরো লাল হয়ে যাচ্ছে ইসরা, এখন একদম পাকা টমেটোর মতো লাগছে। ঈশার রাগ বেড়ে গেল। দৃষ্টি পড়ল হাতের দিকে। সাদাতের হাতে তার হাত মুঠোবন্দি। তিরিক্ষি মেজাজে বলে উঠল। আমার হাত ছাড়। সাদাত হাত ছেড়ে দেয়। আয়েশ ভেঙে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকিয়ে তেরাভাবে বলে, তোদের দুজনের নজর খুব খারাপ, আমি শিওর তোদের নজর পড়েছিল আমার রিলেশনে, তাই 11তম গার্লফ্রেন্ড ভেঙে গেছে। অবশ্যই এতে আমার তেমন কোনো দুঃখ হচ্ছে না, যে যাওয়ার সে তো চলে যাবে, পুরনো চলে গেলে নতুন আসবে। জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড বদলানো বাদ দে। যেদিন সত্যি কাউকে ভালোবাসবি কিন্তু তাকে নিজের করে পাবি না, সেদিন বুঝবি ভালোবেসে না পাওয়ার দহন কেমন। এই ডিজিটাল যুগে আবার ভালোবাসা? বুঝলি, সব ওই টাইম পাস। সত্যি বলতে এসব ভালোবাসা বলতে কিছুই নেই দুনিয়ায়, সব মোহ। অরিত্রিকা দুজনের ঝগড়া শুনে রেগে গেল। বিক্ষিপ্ত বিক্ষুব্ধ কণ্ঠে বলে, তোরা দুজন চুপ কর, নয়তো দুটোর মাথায় বাড়ি মেরে দেব। সাদাত দাঁড়ালো না, হনহন করে সেখান থেকে চলে গেল। ঈশা অশ্রু মুছে নেয়। অসভ্য একটা ছেলে, সময়ে ভালো সময়ে খারাপ, দুমুখ মানুষ একটা, ক্ষণে ক্ষণে চরিত্র পাল্টায়, অসভ্য একটা। অরিনির্বাণের রুমে গিয়েছিল তাদের গিফট আনতে। সে দু হাতে 3টে প্যাকিং করা ছোট্ট বক্স আনে। বক্সের উপর নাম অনুযায়ী অরিত্রিকা আর ইশরাকে দিল। গিফট পেয়ে গেছিস, এবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট বনুরা। গুড নাইট। অরিত্রিকা এবং ইশরা দুজনে প্রতি উত্তর করলো। অরিন নিজের গিফটটা নিয়ে নিজের রুমে চলে গেল। অরিত্রিকা সোফার উপর তার গিফটের বক্সটা রেখে সোফা থেকে উঠে চঞ্চল পায়ে ইশরার পাশে বসে আদুরি ভঙ্গিতে বলে, সাদাতের কথায় মন খারাপ করিস না। ইশরা ভার মুখে বলে ওঠে, সাদাত আস্ত একটা পেয়াদব, দেখেছিস আমাকে টমেটো বলে খেপায়। ওর কথা বাদ দে, এবার বলতো ইরফান ভাইয়ের কি হয়েছে? ওনাকে আজ একটু অন্যরকম লাগলো। ফুপিকে বগুড়া রেখে চলে এসেছে, জিজ্ঞেস করতেই বলল গুরুত্বপূর্ণ কাজ আছে, অথচ সারাদিন কোথাও বের হয়নি। জানি না ভাইয়ার কি হয়েছে, মনে হয় মন খারাপ। হতে পারে, অনেক রাত হয়েছে, চল ঘুমাবো। আজকে কিন্তু তুই আমার রুমে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তানিয়া বেগমের শরীর আজ একটু খারাপ, তাই দ্রুত ঘুমিয়ে পড়েছেন। জারহানকে খাবার খেতে দেওয়ার দায়িত্ব আজ পড়েছে সাথী বেগমের হাতে। তিনি কিচেনে খাবার আবার গরম করছেন, আর সার্ভেন্টরা টেবিলে খাবারগুলো রাখার প্রস্তুতি নিচ্ছে। জারহান আবিরের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে গিয়ে আজ ফিরতে রাত করে ফেলেছে। ঘড়ির কাঁটায় এখন রাত 11টা বেজে 30 মিনিট। সে ধীর পায়ে প্রবেশ করলো সদর দরজা দিয়ে। জারহানের সাথে থাকা দেহরক্ষীরা বাইরেই অবস্থান করেছে। জারহান বাড়িতে ঢুকে সতর্কতার সহিত নজর বুলায়। আশেপাশে তেমন কাউকেই দেখলো না। সিল্কি কালো চুলে হাত বুলিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। অরিত্রিকা আনমনে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে ছুটে নামছে। সোফার উপর গিফট রেখে চলে গিয়েছিল নিজের রুমে, এখন মনে পড়তেই নিতে এলো। চঞ্চল পায়ে সিঁড়ির শেষ ধাপে এসে পা পিছলে গেল। নিজের ভারসাম্যের ভার রাখতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। কার সাথে ধাক্কা খেয়ে ধম করে পড়লো মেঝেতে। পড়তেই চিৎকার দিয়ে উঠল। চোখ মুখ কুচকে ব্যথাতুর কণ্ঠে উচ্চস্বরে বলে ওঠে, কোন খাম্মারে আমার সামনে দাঁড়িয়ে আছে? ও মা গো, খাম্মার ধাক্কায় আমার কোমর ভেঙে গেল রে। আমাকে দেখে তোর খাম্বা মনে হয়? তার হান চোয়াল শক্ত করে ভরাট কণ্ঠে বলে ওঠে। অরিত্রিকা ব্যথা ভুলে গেল নিমিষে। পিটপিট করে তাকালো দণ্ডায়মান মানুষটার দিকে। তড়িঘড়ি করে উঠার চেষ্টা করলো, কিন্তু কোমরের আঘাত পাওয়ার কারণে উঠতে পারলো না। বিষণ্ণ মুখে বসে রইল। ইচ্ছে করলো না মানুষটাকে একটু হেল্প করতে বলার জন্য, বলেই 2-1 কথা অপমান করবে। জারহান এক পলক তাকালো ভারাক্রান্ত মেয়েলি মুখশ্রীর দিকে, কিছুটা শান্ত হয়ে গেল। ধীর শান্ত কণ্ঠেই বলল, আমাকে কি বললি? অরিত্রিকা মাথা নত করে আমতা আমতা করে বলল, সরি, আসলে আপনাকে বলতে চাইনি, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছি। সারহান ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে হাত বাড়িয়ে দিল অরিত্রিকার দিকে। অরিত্রিকা নত অবস্থায় আর চোখে তাকালো। সারহানকে হাত বাড়িয়ে দিতে দেখে থমকালো বোধ হয়। বিস্মিত নয়নে দৃষ্টি উঁচিয়ে সরাসরি তাকায় সারহানের গম্ভীর মুখপানে। চক্ষু দ্বারা ইশারা করলো হাত ধরে ওঠার জন্য। অরিত্রিকা ইতস্তত বোধ করলো। আর কোনো কিছু না ভেবে সংকোচ নিয়ে হাত ধরল সারহানের। সারহান অরিত্রিকার নরম মসৃণ হাত মুঠোবন্দি করে টেনে তুলল এবং তৎক্ষণাৎ হাত ছেড়েও দিল। অরিত্রিকা ভদ্রমের মতো বলে ওঠে, ধন্যবাদ।
শারহান ভাই। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সিঁড়ি বেয়ে চলে যেতে লাগলো। অরিত্রিকা বেশ অপমানিত হলো এমন উদ্ভট ব্যবহারে। এই মানুষটা এত আজব কেন? সে খেয়াল করলো সারহানের পরনে কালো শার্ট, কিন্তু তার মনে পড়ে গেল সারহান ভাই সাদা পাঞ্জাবি পরে গিয়েছিল। ড্রেস কোথায় চেঞ্জ করলো? যেখানে ইচ্ছে করুক, তার কিছু যায় আসে না। হঠাৎ দৃষ্টি পড়লো সারহানের হাতের দিকে। শার্টের হাতা ফোল্ড করে রাখায় কোনো এর নিচ থেকে দৃশ্যমান সেখানে লালচে শুকনো রক্তের দাগ। সে চমকে উঠল, আতঙ্কিত হয়ে উঠল ভেতরে ভেতরে। ঢোক গিলে কম্পনরত কণ্ঠে বলে ওঠে, শারহান ভাই, আপনার হাতে রক্ত। আপনি কারোর সাথে মারামারি করে এসেছেন? সারহানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে সরু দৃষ্টিতে তাকায় অরিত্রিকার দিকে। ভাবলেশীনভাবে কাঠিন্যতা এঁটে উত্তর দেয়, হুম, নিজ হাতে খুন করে এসেছি। বিকজ অফ ইউ, অরিত্রিকা ফাইরুজ চৌধুরী। অরিত্রিকার মাথায় চক্কর দিয়ে উঠে। সে থম মেরে দাঁড়িয়ে রইল সেথায়। বিস্ময়ে বিস্ফোরিত নয়ন স্থির করলো সে মানবটার পানে। সারান যে এক মুহূর্ত দাঁড়ায় না, নিজের ভাবাবেগ নিয়ন্ত্রণ করে এগিয়ে যায় রুমের দিকে। সারহান ডিভানে গা এলিয়ে বসে আছে, মনের গহীনে চলমান নিঃশব্দ দ্বন্দ্বের মোকাবেলা করছে। মন ও মস্তিষ্কের নীরব দ্বন্দ্বে ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে। একদিকে রাজনীতি, অন্যদিকে ব্যক্তিগত জীবন, দুটাই। রাজনীতি জড়িয়ে একের পর এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ছে সে। এ জন্মে কারো ক্ষতি না করেও এখন শত্রুর অভাব নেই। ধীরে ধীরে সে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্বহীন মানুষের ভিড়ে, যেখানে মানুষ নিজেদের সাধু হিসেবে উপস্থাপন করে, কিন্তু তারা সম্পূর্ণ প্রকাশ্য চরিত্রের বিপরীতধর্মী। এর মাঝে ফোনের কর্কশ রিংটোনের শব্দে সারহান ভাবনাচ্যুত হয়। ডিভানের উপর রাখা ফোনটা হাতে তুলে নেয়, ফোন স্ক্রিনে নজর বোলায়। আবিরের কল। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরে। বল আবির। একটা খারাপ খবর আছে শারহান। সারহান তড়িৎ বেগে উঠে বসে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। কপালে তর্জনে আঙ্গুল ঘষে গম্ভীর কণ্ঠে শুধায়। খারাপ খবর মানে? আবির এক মুহূর্ত অপচয় না করে বলে ওঠে, মেহমুদ রইস ইজ নো মোর। হোয়াট? মাত্র হসপিটাল থেকে কল দিয়েছিল খবরটা দেওয়ার জন্য। সারহান উত্তেজিত ভাব দমিয়ে রাখে। কিছুক্ষণ মৌন থেকে নিচু স্বরে বলে, আগামীকাল সকালের মধ্যে জানাজার ব্যবস্থা কর। আচ্ছা। ওকে, আই উইল কল ইউ ব্যাক। সারহান ফোন কেটে দেয়। গোল করে শ্বাস ফেলে। মুখাবয় অস্বাভাবিক কঠোর হয়ে ওঠে। বুকের মধ্যে কেমন অশান্ত হয়ে উঠেছে। 5 বছরের ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল। অপরাধবোধে বিদ্ধ হলো সারহানের পাথরের ন্যায় কঠিন মন। কেমন যেন দম্য অন্ধকার পরিস্থিতি। সে তো বাঁচাতে চেয়েছিল, কিন্তু মেহমুদকে, কিন্তু পারল না। নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভেবেছিল বাঁচিয়ে দিবে, কিন্তু ভাগ্য তার সাথে বেমানি করলো। অপরাধী বানিয়ে দিল ছোট্ট বাচ্চাটার কাছে। ভেবেই চক্ষু রক্তিম বর্ণ ধারণ করলো। গাঢ় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালালো, কিন্তু আজ নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। বারবার হৈমির হাস্যোজ্জ্বল মায়াবী চেহারা ভেসে উঠছে চক্ষুপটে। গতকালও আবির বাচ্চা মেয়েটা তার বাবার সাথে দেখা করিয়েছে। মেহমুদকে দেখে হৈমি ভীষণ খুশি হয়েছিল। 2 ঘন্টার মতো বাবার সাথে কথা বলেছে মেয়েটা, আর আজ এক নিমিষেই সব শেষ। শারহান ভাই। অরিত্রিকা দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। মেহলি সুমধুর কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করলো তার। কোনো উচ্চবাচ্য না করে সারহান দরজার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ভেতরে আয়। অরিত্রিকা দ্বিধাগ্রস্ত পায় দরজার পাল্লা খুলে ভেতরে প্রবেশ করে। রুমের নিস্তব্ধতা ভেঙে রেশমি চুড়ি রিনঝিন শব্দে ঝংকার তুলে। কোনো অতীতলুপ্ত সুর যেন পুনরায় ফিরে এলো এই শব্দে। সারহানের দ্বিধান্বিত দৃষ্টি স্থির রইল অরিত্রিকার 2 হাতের দিকে। মুহূর্তেই ক্ষুণ্ণ হলো ভাবমূর্তি। কিয়ৎ সময় নিষ্পলক চেয়ে রইল মেয়েটার 2 হাতে পরিহিত লাল কাচের চুড়ির দিকে। গাঢ় এবং তুখর সেই চাহনিতে মিশে আছে বিস্ময়, উপলব্ধি এবং অবর্ণনীয় অনুভূতি। মুহূর্তেই চক্ষুদয়ে ভর করল অনিবার্য মোহ। অনিন্দিত মুগ্ধতা। ফর্সা হাতে অসভ্য সুন্দর মানিয়েছে, যেন এই চুড়িগুলো শুধু অরিত্রিকার জন্যই বানানো হয়েছে। হঠাৎ আমার রুমে আসার কারণ কি? সারহান দৃষ্টি সংযত করে সরিয়ে নেয় দ্রুত। মনের ভেতরের অনুভূতি চেপে হাতে থাকা ফোন স্ক্রল করতে করতে ভরাট কণ্ঠে বলে ওঠে। অরিত্রিকা তটস্থ ভঙ্গিতে ধীর পায়ে এগিয়ে এসে সারহানের সামনে দাঁড়ায়। ধীর কণ্ঠে বলে,
আম্মু আপনাকে খেতে ডাকছে। সারহানের ফোনের দিকে তাকে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়। খিদে নেই। অরিত্রিকা এক মুহূর্ত চুপ করে রয়। সারহানের স্বর এতটাই অনুজ্জ্বল যে তার ভেতরের ভাবনা বোঝা দেয়, তবে সে সহজে ফিরে যাওয়ার মানুষ নয়। কিছুটা দ্বিধা নিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন, বাইরে থেকে খেয়ে এসেছেন? সারহান সংক্ষিপ্তভাবেই শুধু বলে, না। তাহলে? এত প্রশ্ন করিস কেন তুই? সারহানের কথায় বিরক্তির আভাস পেয়ে অরিত্রিকা দমে গেল। আর কোনো প্রশ্ন করার সাহস করে না। কিন্তু সারহানের সিঁড়ির উপর বলা কথাগুলো তার মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছে। এমন আজব কথা কেন বললেন? সাহস সঞ্চার করে বলে ওঠে, শারহান ভাই, বল। আপনি কি সত্যি খুন করেছেন? অরিত্রিকার কণ্ঠনালী কেঁপে উঠল। ম্লান ভাব নিয়ে অতি কষ্টে মনের মাঝে চলমান কথাগুলো ব্যক্ত করল। ফোন স্ক্রল করা বাদ সারহান শান্ত চাহনিতে তাকায় অরিত্রিকার দিকে। রুজুকল টান করে তাকিয়ে নিষ্প্রিয় নির্বিকার চিত্তে বলে, হ্যাঁ, খুন করেছি। অরিত্রিকার ছোট্ট হৃদয় উদ্বিগ্ন হয়ে উঠল। বক্ষে যেন হঠাৎ ঝড় আছড়ে পড়ল। সারহানের স্থির শীতল চাহনি তাকে আরো অস্থির করে তুলল। তার বুকের ভেতর ধুকপুক করা ভয় আর সংশয়ে একসাথে মাথা চাড়া দিয়ে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? তুই ভালো করে জানিস আমি মশকরা করি না। কাকে খুন করেছেন আপনি? যে বখাটে তোকে ছুঁয়েছে তাকে। অরিত্রিকা শিউরে উঠল। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে, মাথা কেমন যেন টলছে। সে ধপ করে বসে পড়ে বিছানায়। সারহান ভাই রাগী, গম্ভীর, কাঠখোট্টা হলেও কখনো কাউকে ইচ্ছাকৃত শরীরে আঘাত করেনি। সেই মানুষটা কিভাবে একটা জলজন্ত মানুষকে খুন করতে পারে? অবিশ্বাস্য লাগছে। যতই সে মানুষটাকে অপছন্দ করুক, তবুও তো নিজেদের আপন। এতটুকু বিশ্বাস আছে কোনো অপরাধ সে করবে না। শুধুমাত্র স্পর্শ করেছে, তাই এমনটা করেছে বোধগম্য হলো না। অরিত্রিকার কণ্ঠনালী হতে কথা বেরোচ্ছে না। অতি কষ্টে ভাঙা কণ্ঠে বলল সে, এই খুনের ড্রাইভার কে নেবে? সারহান সংকুচিত নয়নে তাকায়। মেজাজ সংযত রেখে নির্লিপ্ত নিস্তরঙ্গ কণ্ঠে বলে, খুনের দায়ভার তোর। অরিত্রিকা এহেন কথায় চমকে যায়। ফ্যাল করে তাকায় সারহানের দিকে। থমথমে গলায় বলে, আমার মানে? সারহান ধীর গতিতে ফোনটা ডিভানের উপর রেখে উঠে দাঁড়ালো। নিস্তরঙ্গ চাহনিতে কয়েক মুহূর্ত অরিত্রিকার মুখের দিকে তাকিয়ে রইল। বুকে দুহাত গুজে প্রশ্নাত্মক ভঙ্গিতে বলে, তোর জন্য খুন করে এলাম। এই খুনের দায়ভার কে আর নেবে বল? আমি তো আপনাকে খুন করতে বলিনি। কেন খুন করলেন? তোকে ছোঁয়ার সাহস দেখিয়েছে। ছুঁয়েছে তাই একটা মানুষকে মেরে দিলেন? যে আমার সম্মান নিয়ে খেলার চেষ্টা করবে তাকে কি এমনি ছেড়ে দেব? আপনার সম্মান? হ্যাঁ, আমার সম্মান। অরিত্রিকার ওষ্ঠ তীর করে কাঁপছে। কোমল নিশ্চল চাহনি তার। বুকে অজানা ভার এসে জমেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মানুষটা পরখ করে। তার মন বলছে সারহান ভাই কখনো এমন করতে পারে না। এসব কিছু যেন মিথ্যে হয়। সারহান অরিত্রিকার মলিন মুখশ্রী দেখে বাঁকা হাসে। রুড কণ্ঠে বলে, ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিয়ে লাভ নেই। এমনিও তোর গোবর ভরা মাথায় কিছু ঢুকবে না। অরিত্রিকা সারহানের অপমানটুকু গিলে নেয়। নিষ্প্রাণ হেসে বলে, বড় বাবা, বড় মার কথা একবারও ভাবলেন না? এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই নিজেরটা বোঝে, বোকামে। আপনি কেন বুঝলেন না? আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তখন আমাদের পরিবারের কি হবে ভেবে দেখেছেন? কিছুই হবে না। এখন যেমন চলছে ঠিক তেমন ভাবে সবাই চলবে। অরিত্রিকার চক্ষুদয় ছলছল করে ওঠে। গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। ওষ্ঠ উল্টে কম্পনরত কণ্ঠে বলে, সব এলোমেলো হয়ে যাবে শারহান ভাই। আপনার কিছু হলে সব শেষ হয়ে যাবে। বড় বাবা, বড় মা, সাদাত, কেউ ভালো থাকবে না। শেষ হয়ে যাক। কারো ভালো থাকা না থাকার পরোয়া আমি করি না। আমার মন বলছে আপনি আমার থেকে কোনো কিছু লুকোচ্ছেন। সারহানের গম্ভীর মুখপানের ওষ্ঠকণে মৃদু হাসির রেখা সঞ্চার হলো। অরিত্রিকার থেকে দূরত্ব বজায় রেখে বসে স্বাভাবিকভাবে বলে, 2 বছর আগে আমি ঠিক তোর স্থানে দাঁড়িয়েছিলাম। শুধু পরিস্থিতি এবং ঘটনাচক্র আলাদা। তুই সেদিন ঠিক আমার মতো নিজের মনে চলমান কথাগুলো উগরে দিয়েছিলি। পরিবারের কথা ভাবিসনি, শুধু নিজের ভালো থাকার কথা ভেবেছিলি। একটা পরিবার যখন 2 ভাগে বিভক্ত হয়, তখন সেই পরিবারের অভিভাবকরা হতাশায় জর্জরিত হয়ে যায়। সম্পর্কে ফাটল ধরে। 2 পরিবারের মানুষগুলো ভেতরে ভেতরে তরপাতে থাকে।
সেগুলো দেখেও না দেখার ভান করে থাকে। অরিত্রিকার অশ্রুসিক্ত নয়নে অবুঝের ন্যায় তাকিয়ে রইল। সারহান দীর্ঘশ্বাস টেনে নিল, রুদ্র স্বরে বলল, আর কোনোদিনও আমাদের পরিবার ভাঙার চেষ্টা করবি না। প্রথমবার চুপ ছিলাম কোনো কারণে, এবার আর থাকবো না। ও, আর একটা কথা, তোর কি মনে হয় সামান্য তোকে ছুঁয়েছে তাই ওই বখাটেকে খুন করব? কাম অন অরিত্রী, সারহান কখনো সেধে নোংরাতে হাত দেয় না। আর তুই হয়তো ভুলে যাচ্ছিস এমপির ক্ষমতা সম্পর্কে। 10-12টা খুন করলেও লাশ এবং কাহিনী ধামাচাপা দেওয়ার ক্ষমতা আমার আছে। অরিত্রিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রয়, নিজেকে সামলে দ্বিধান্বিত কণ্ঠে বলে, তার মানে আপনি এতক্ষণ মিথ্যা বলছিলেন? কে বলেছে মিথ্যা বলেছি? আপনি তো এইমাত্র বললেন খুন করেননি। খুন করিনি, কিন্তু কোনো মেয়েকে পুনরায় স্পর্শ করবে সেই অবস্থাতেও রাখিনি। অরিত্রিকা চমকে উঠে দাঁড়ায়, উদ্বেগ ভরা মুখে বলে, আপনাকে আজ অন্যরকম লাগছে সারহান ভাই। সারহান অদ্ভুত হাসে, শান্ত কণ্ঠে আওড়ায়, কারোর জন্য একটু এলোমেলো হয়ে গেছি। কে এসে? সারহান হেয়ালিপূর্ণ কণ্ঠে বলে। আছে একজন। অরিত্রিকা দুহাতে অশ্রুসিক্ত চক্ষুদয় মুছে নেয়, হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকে সারহানের দিকে। সারহান সেই চাহনি উপেক্ষা করে বলে ওঠে, আমার না হওয়া বিবি জান। অরিত্রিকা নিজের অজান্তে অস্পষ্ট স্বরে বলে ওঠে। হুম। সারহান ভ্রুযুগল বাঁকিয়ে সরু চোখে অবলোকন করে। অরিত্রিকা থতমত খেল, ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে সে। দ্রুত এক হাতে ওষ্ঠ চেপে ধরে, বিষয়টা ধামাচাপা দিতে মিনমিন করে বলে, আপনার না হওয়া বিবি জানের জন্য অদ্ভুত আচরণ করছেন। আপনি কি তাকে মিস করছেন সারহান ভাই? হ্যাঁ, এখনো মিস করছি। ইউনো, আমার হৃদ্যতাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। অরিত্রিকা কিঞ্চিত ভরকে গেল। সারহান ভাই তো জানে না সে তার না হওয়া মিথ্যে বিবিজান। আর এই রিধিতাকে সারহান ভাই কি তার সাথে মজা করছে? কিন্তু তিনি মোটেও মজা করার মানুষ না। অরিত্রিকা আগ্রহ নিয়ে জানতে চাইল। কবে দেখেছিলেন? সারহান পুরো কণ্ঠে উত্তর দিল। আপাতত বলতে ইন্টারেস্টেড নই, যা বলছি এটাই এনাফ। অরিত্রিকার মুখ ভার হয়ে গেল, রাগান্বিত দৃষ্টিতে তাকালো সারহানের দিকে। উফ, আজকে একটু হলে তার জান হাতে চলে আসছিল। খুন, বিবিজানের চক্করে আজ ঘুমের দফারফা হয়ে যাচ্ছিল। এই মানুষটার জন্য কাজ ছিল, ভাবা যায়? আর ঋত্বিকা, তুই আসলে একটা বলদ। চুড়িগুলো কে কিনে দিয়েছে? ইরফান ভাই গিফট করেছে। লাল কাচের চুড়িগুলো তোর হাতে একদম মানাচ্ছে না। রুমে যেয়ে দ্রুত খুলে ফেলবি চুড়িগুলো। সারহানকে অসন্তুষ্টজনক কথায় অরিত্রিকার মুখখানা চুপসে যায়। ভেবেছিল একটু প্রশংসা করবে, কিন্তু না, খরল্লার মতো তেতো মুখে প্রশংসা শোনা যাবে না। অসহ্য সারহান ভাই একটা। সে দুহাত ঘুরিয়ে হাতের চুড়িগুলো দেখতে লাগলো। মোটেও মন্দ লাগছে না দেখতে। সারহান বিছানা থেকে উঠে পড়ে, গম্ভীর কণ্ঠে বলে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে চাচিকে গিয়ে বল ডিনার করব না। অরিত্রিকা বাঁকা চাহনিতে তাকিয়ে মুখ বাঁকায়, ভারাক্রান্ত মনে পা বাড়ায় রুমের দিকে। পেছন থেকে ভেসে আসে সারহানের পুরুষালী ভরাট কণ্ঠ। আমার সামনে কখনো ঠোঁট উল্টে কাঁদবি না। অরিত্রিকার পা জোড়া থমকে যায় তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, জিজ্ঞাসু চোখে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, কেন? সারহান বিছানা থেকে উঠে দাঁড়ায়, দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। একটু ঝুঁকে অতি শান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে, When you cry, I can't control myself, Fairoz. So don't suddenly cry in front of me. অরিত্রিকা আকস্মিক এহেন কথায় ধরফড়িয়ে ওঠে। শির দ্বারা বেয়ে শীতল স্রোত প্রভাবিত হলো রন্ধ্রে রন্ধ্রে। অজানা শঙ্কায় কাঁপল বক্ষ। সারহান এতটা কাছে এসে দাঁড়িয়ে থাকায় অপ্রস্তুত হলো সে। হাড় দ্রুত বিট করছে, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এসব কি বলছেন? অরিত্রিকা নেত্রপল্লব ঝাপটে দুরু দুরু বুকে অশান্ত ভঙ্গিতে বলে। সারহান বাঁকা হেসে প্রত্যুত্তর করে, কি বলছি বুঝতে পারছিস না? থাক, ছোট মানুষের এত বোঝার দরকার নেই, সময় হলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। অরিত্রিকা হতবুদ্ধির ন্যায় ফেলফেল করে তাকিয়ে রয়। মনের মাঝে চলমান অদ্ভুত চিন্তা দমিয়ে রাখল, চক্ষুদয় সন্তর্পণে নামিয়ে নিল। উৎকণ্ঠা চেপে দুকদম পিছিয়ে দ্রুত ছুটে রুম থেকে বেরিয়ে গেল। সারহান সোজা হয়ে দাঁড়ায়, দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে।
এই মেয়ে নিশ্চিত আমায় পাগল বানিয়ে দিবে। উফ,